বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাস্তার কেবিনে বসে বসে সিগারেট টানছে আর ভাবছে, কে খুনগুলো করেছে? কারা তো সাহস যে ফাদের উপর হামলা করলো? কে সে রাতের আগন্তুক? সকালে আবার ওই ফোন। ফরহাদের রহস্যময় কথা বুঝতে পারছে না রাজ। তাহলে কি? ঠিক তখনই কেবিনের দরজায় কড়া নাড়ে সাইফুল। রাজ সাইফুলের হাত থেকে লকেটটা নিয়ে ঘোরভাবে দেখতে থাকে। তবে তার জন্য জানা নেই এই লকেট থেকে কিভাবে সে আগন্তুকটাকে খুঁজে বের করবে। সাইফুল, তুমি ভালো করে চেক করেছো জায়গাটা? জি স্যার, আমি ভালো করে চেক করে শুধুই এই লকেটটা পেয়েছি। সাইফুল, তুমি এখন আসতে পারো। সাইফুল চলে যায়। বাইরে দাঁড়িয়ে কোনো এক আগন্তুক তাদের দুজনের কথোপকথন শুনে মুচকি হেসে চলে যায়। রাজের কাছে সব যেন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে। কে এই আগন্তুক? নাকি শহরে কোনো নতুন গ্যাংয়ের আবির্ভাব ঘটেছে? তাহলে কে এই গ্যাংয়ের লিডার? তবে কি কেউ রাজের সাথে মাইন্ড গেম খেলতে যাচ্ছে? খেলতে পারে শুধু মেহেরাব। কিন্তু তাহেরদের মেরে উনি আমার সাথে কি মাইন্ড গেম খেলবে? বুঝে উঠতে পারছে না রাজ। আরেকটা সিগারেট জ্বালায়, যেন ঠোঁটচোরা জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজ মুচকি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, রওনা দেয় অজানা উদ্দেশ্যে। রিমি, আমি কিন্তু একটা জিনিস ভালোই করে খেয়াল করছি। মেহেরাব আর রিমি সামনাসামনি বসে আছে। মেহেরাব সাদা পাঞ্জাবি পরে পায়ের ওপর পা দিয়ে আরাম করে মুখটাকে গম্ভীর করে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রিমির দিকে। রিমি বুঝতে পারছে না কি ব্যাপার। তার বাবা ভালো করে লক্ষ্য করছে, তাই সে মেহেরাবকে প্রশ্ন করে। বাবা, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। কি বলছি বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? বাবা, সত্যি কথা, আমি তোমার কথা বুঝতে পারছি না। তুমি কি রাজের প্রতি কোনোভাবে দুর্বল? রিমি ঘাবড়ে যায়। কিভাবে তার বাবা বুঝতে পারলো সে রাজের প্রতি দুর্বল? তাই সে আমতা আমতা করেই বলে, বাবা, আমি রাজের প্রতি দুর্বল এটা তোমায় কে বলেছে? আমি তো রাজের আশেপাশেও যাই না। মেহেরাব মুচকি হাসি দিয়ে ধোয়া ওরা গরম চায়ে চুমুক দিয়ে বলে, তোমার মা মারা গেছে 15 বছর হয়েছে। তারপর থেকে তোমার সবকিছু আমি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার মেয়ে কি করে না করে আর কিভাবে চলাফেরা করে তার সব মুভমেন্ট আমার জানা আছে। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। কি? আমি কষ্ট পাবো এমন কাজ তুমি করবে না। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পেরেছো। কথাটা বলেই চাটা শেষ করে মেহেরাব উঠে দাঁড়ায়। রিমি খুবই আবেগ নিয়ে বলে, বাবা, রাজ তো তোমার মতো পুলিশ অফিসারই, তাহলে সমস্যা কোথায় সেটা বুঝতে পারছি না আমি। মেহেরাব তার চোখের পাওয়ারের চশমাটা ঠিক করেই বলে, সেটা তুই সময় হলেই বুঝতেও ও জানতেও পারবি কথাটা। বলেই মেহেরাব আর দাঁড়ায় না, চলে আসে ঘরে। রিমি সেখানে বসে ভাবতে থাকে, কি বলে গেল বাবা রাজের সম্পর্কে। কি জানতে পারবো সময় হলে? কিছুই ভাবতে পারছে না রিমি। সেও চলে যায় ঘরে। সময়টা রাত 12টার থেকেও একটু বেশি। নুসরাত ছাদে দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ আগের ঘটনা মনে করার চেষ্টা করছে। রাত 12টার দিকে কে এইভাবে বাসা থেকে বের হতে পারে বুঝতে পারছে না নুসরাত। তাই সে দৌড়ে নিচে চলে আসে। নুসরাতকে হাঁপাতে দেখে মফিজ মিয়া নুসরাতকে জিজ্ঞাসা করে, আপামনি, আপনি এভাবে দৌড়ে কই যাইতেছেন? নুসরাত মফিজ মিয়াকে একদম সহ্য করতে পারে না, তাই সে রেগেই বলে, সেটা কি তোমাকে বলতে হবে? তুমি আগে বলো, এত রাতে তুমি কাকে গেট খুলে বাইরে যেতে দিছো? নুসরাতের এমন রাগ দেখে মফিজ মিয়া ভয় পেয়ে যায়। তাই সে আমতা আমতা করেই জবাব দেয়, আপামনি, এটাই তো ছিল রাফি, আর সে তো মাঝে মধ্যে রাতে বাইরে বের হয়ে যায়। কথাটা শোনা মাত্র নুসরাত গেটটা খুলে বেরিয়ে পড়ে রাফির পেছন পেছন। নুসরাত একটা জিনিস বুঝতে পারছে না যে রাফি এত রাতে কোথায় যায়। ল্যাম্পপোস্টের আলোয় দেখা যাচ্ছে রাফি তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন দিয়ে কথা বলছে। হঠাৎই রাফির সামনে কালো একটা গাড়ি এসে থামে। নুসরাত লুকিয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পারে। রাফি সেই কালো গাড়ির ভেতর ঢুকে পড়ে।
নুসরাত ভাবতেও পারেনি রাফির মতো খ্যাত ছেলে এমন দামি গাড়িতে উঠতে পারে। নুসরাত আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির নাম্বারটা নোট করে নেয়, লোকেশনটা অন করে মোবাইলে কানেক্ট করে নেয়। জোরে জোরে দৌড়ে বাসায় চলে আসে। পছন্দের গাড়িটা বের করে লোকেশন ট্র্যাকিং করতে করতে রাফির গাড়ির পেছনে যেতে নির্জন রাস্তার সামনে রাফির গাড়ির 2 নম্বর গাড়িটা নুসরাতের, কিন্তু হঠাৎ একটা মোড় পেরোতে পরপর 2টা গাড়ি নুসরাতের পেছনে পড়ে যায়। নুসরাত বুঝতে পারছে না এখানে আসা তার ঠিক হয়েছে কিনা। রাফির গাড়িটা যেতে যেতে নির্জন জঙ্গল এলাকায় এসে থামে। নুসরাতও রাফির গাড়ির থেকে কিছু দূরে এই গাড়িটা থামায়, কিন্তু নুসরাত তার গাড়ি থেকে নামে না। নুসরাত পেছনের দিকে যে দেখে তার গাড়ির পরের 2টা গাড়ি নেই। রাফির গাড়ি থেকে 3টা ছেলে নামে। ছেলেগুলো জিন্স জ্যাকেট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, মাথায় লাল রুমাল বাঁধা, দেখতে পুরো বখাটেদের মতো লাগছে। কিন্তু রাফি নামছে না। কিছুক্ষণ পর একটা লোক গাড়ি থেকে নামে। নুসরাত অবাক হয়ে সেদিকে চেয়ে থাকে। কোনো না কোনো লোকটার পরনে মাফিয়াদের স্টাইলে সবকিছুই পরা। 4জন লোক সামনের দিকে এগিয়ে যায়। নুসরাত বুঝতে পারছে না রাফি কোথায় গেল। সে তো এই গাড়ির ভেতরেই ছিল, তাহলে কই গেল সে? নুসরাত দৌড়ে সামনে গাড়ির কাছে চলে আসে, কিন্তু সে দেখতে পায় গাড়ির ভেতর কেউ নেই। তাহলে রাফি কই? নুসরাত আর কিছু ভেবে সামনের দিকে এগিয়ে যায় লোকগুলোর পিছন পিছন। ওই কে তুই? আমাদের এখানে কেন নিয়ে এসেছিস? ফরহাদ স্যার যদি জানে তুই আমাদের এখানে ধরে এনে বেঁধে রেখেছিস তাহলে তোদের একটাকেও ছাড়বে না। ইমন নামের ছেলেটির কথা শুনে সামনে বসা আগন্তুকটা উচ্চস্বরেই হাসতে থাকে। ফরহাদ আমাকে মারবে সেটা কিভাবে সম্ভব? আমি তো খুন করে কোনো প্রমাণ রেখে যাই না। তাহলে সোহান নামের ছেলেটা জোরে বলে ওঠে, রাফসান ভাইয়ের কানে যদি খবরটা যায় তাহলে কিন্তু পরেরটা আর নাই বললাম। রাফসান, তাকে কি তোরা কখনো দেখেছিস? রাফসান ভাইকে দেখা লাগে না। তার কথা বলে সব মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়ায়, আর তুই বলছিস তাকে দেখা লাগে নাকি? আগন্তুকটা টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেটের পিস্তলটা নাড়াতে থাকে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটে চাপে, ডান হাত দিয়ে গানটাকে নাড়তে থাকে। আগন্তুকটা সাকিব নামের ছেলেটাকে হাতের ইশারায় বলে, ওর বাঁধনটা খুলে দে। আগন্তুকের কথা শুনে সাকিব ওর বাঁধন খুলে দেয়। ভাইয়া, এখন এই 3টাকে কি করব? আগন্তুকটা একটু হাসে, কিছু না বলেই পরপর 2টা গুলি করে বাঁধা 2জন ছেলের মাথায় যে লাগে। ছেলে দুটি চোখ জোড়া যেন বেরিয়ে আসার উপক্রম। বাধা থেকে মুক্তি পাওয়া ইমন যেন এটা দেখে উত্তেজিত হয়ে গেছে। সোজা যেয়ে আগন্তুকের কলার ধরেই ঝাঁকাতে থাকে আর বলতে থাকে, তুই এটা কি করলি কুত্তার বাচ্চা? এদের মেরে দিলি কেন? আগন্তুকটা একটু হেসেই জবাব দেয়, রাফির কলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেই শক্ত বুট দিয়ে সজোরে ইমনের তলপেটে লাথি মারে। ইমন দূরে ছিটকে পড়ে যায়। আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে ইমনের সামনে এসে হালকা নিচু হয়ে বলে, মাফিয়া জগৎ মানে হচ্ছে রক্তের খেলা। সব রাফিয়ানরা রক্তের নেশায় মেতে ওঠে। সবার একটাই কথা হয়, মারো নয় মরো। তুইও এই জগতের একজন, তাই তোকেও মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যেমন আজ দাঁড়িয়ে আছিস, মৃত্যুকে কখনো ভয় পাবি না। তুই যদি মৃত্যুর সামনে থেকে বেঁচে যেতে পারিস তাহলে মনে করবি তোরা আবার চান্স এসেছে, তা তুই কাজে লাগাবি। কিন্তু আজ আগন্তুকটা আর বেশি কিছু না বলে সোজা ইমনের বুকে 3টা গুলি করে। ইমন যেন ভারাক্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকের দিকে। আগন্তুকটা তার মাথা থেকে হুডওয়ালা টুপিটা আস্তে আস্তে খুলে মুখ থেকে কাটা মাস্কটাও খুলে লাশের পাশে ফেলে চলে আসে গাড়ির দিকে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় সাদা ড্রেস পরা কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। সাকিবকে জোরে বলে ওঠে, সাকিব দেখ, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা, পালাতে যেন না পারে। সাকিব আর শাহিন ওইদিকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে যে কাউকেই পায় না। এর আগেই সাদা ড্রেস পরা ছায়াটা উধাও হয়ে যায়। সাকিব আর শাহিন এসে আগন্তুকের সামনে মাথাটা নিচু করে নেয় আর বলে, ভাইয়া, ওখানে কাউকে পেলাম না,
মনে হয় পালিয়ে গেছে। আগন্তুকটা সজোরেই পা দিয়ে গাড়ির চাকায় একটা লাথি মেরে গাড়িতে উঠে বসে। আগন্তুকটা ভাবছে ছায়াটা হচ্ছে কোনো এক মেয়ে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এত রাতে কে এই ঘন জঙ্গলের ভেতর আসবে? ঘোরভাবে ভাবতে থাকে আগন্তুকটা। নুসরাত কিছুক্ষণ আগের বিধ্বংসী একটা ঘটনা দেখেছে, সেটা মনে করতেই তার বুক কেঁপে ওঠে। নুসরাত ছেলেগুলোর পেছন যেতে যেতে এক সময় গাছের সাথে লেগে পাটা হালকা কেটে যায়। কোনো রকমে রক্তটা বন্ধ করে আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর লোকগুলো থামে আর তাদের সামনে 3জন ছেলেকে বেঁধে রাখা হয়েছে। নুসরাত গাছের আড়ালে লুকিয়ে তাদের কাজকর্ম দেখতে থাকে। কালো ড্রেস আপ পরা লোকটা যখন 2টা গুলি করে মেরে দেয়, তখন নুসরাত হালকা ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ কাউকে এভাবে মেরে দিবে বুঝতে পারেনি সে। যখন আগন্তুকটা নিচে বসা ইমন নামের ছেলেটিকে মেরে মাথা থেকে টুপি আর কাটা মাস্কটা খুলল, তার পুরো চেহারাটা হালকা চাঁদের আলো স্পষ্ট দেখতে পাচ্ছে নুসরাত। সেটা আর কেউ না, তাদের বাসার ছাদের চিলেকোঠার রুমে যে ছেলেটা থাকে, রাফি। সে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ভার্সিটির সবচেয়ে খ্যাত গরিব ছেলেটা এইভাবে 3টা খুন করতে পারলো, ভাবতে পারছে না নুসরাত। রাফি যখন গাড়িতে উঠবে তখনই নুসরাত গাছের আড়াল থেকে বেরিয়ে যায়, যার কারণে রাফি তাকে দেখে ফেলে। নুসরাতের জানা নেই রাফি তার মুখটা দেখতে পারছে কি না পারছে না। নুসরাত যখন দেখলো রাফির হাতের ইশারায় 2টা ছেলে দৌড়ে আসছিল, তখন নুসরাত সেখান থেকে জোরে দৌড় দিয়ে চলে আসে। নুসরাত জঙ্গল থেকে বেরিয়ে খোলা একটা মাঠে চলে আসে আর ভাবতে থাকে রাফি কি করে হতে পারে মাফিয়া। রাজ প্রতিদিন রাতে ছাদে এসে সিগারেট টানে আর প্রতিদিন সেখানে রিমি চলে আসে, কিন্তু আজ রাজ অবাক হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে তবুও রিমি ছাদে আসছে না। তবে রাজের কাছে ভালোই লাগতেছে, একা একা বসে সিগারেট টানছে। অন্যদিন হলে রিমির কথার জ্বালায় শান্তিতে সিগারেট খেতে পারতো না। রাজ একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে, কোনো মতে মাথা থেকে চিন্তা মুক্ত হতে পারছে না। পকেট থেকে আরেকবার লাইটটা বের করে দেখতে থাকে। এই পর্যন্ত সে 9 বার দেখে ফেলেছে লকেটটা, কিন্তু সে বুঝতে পারছে না কিভাবে এই সামান্য জিনিস দিয়ে খুনি পর্যন্ত পৌঁছাতে পারবে। রাজের কাছে ফরহাদের রহস্যময় কথাগুলো কেন যেন ভাবাচ্ছে। আবার ফারহাদের রহস্যময় কথাগুলো শুনে মেহেরাব শান্ত হয়ে মুচকে হাসি দিয়েছে। কি হতে পারে সেটাই বুঝতে পারছে না রাজ। আপনার সাথে মনে হয় আমার আর কথা হবে না। রাজ এগুলো চিন্তা করছিল, তখনই পেছন থেকে রিমির গলার আওয়াজ আর একটা কালো রঙের কামিজ পরেছে। রিপিট। রিমির গলার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকায়, দেখে রিমি আজ একটা কালো রঙের কামিজ পরেছে। চোখের নিচে হালকা কালো দাগ, চোখ জোড়া লাল। মনে হয় অনেকক্ষণ ধরেই কান্না করেছে, কিন্তু কেন রিমি কান্না করছে সেটাই বুঝতে পারছে না রাজ। তাই তাড়াতাড়ি করে প্রশ্ন করে ফেলে, রিমি, তোমার এই অবস্থা কেন? মনে হয় কান্না করেছ, কি হয়েছে? রিমির চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে হাত দিয়ে মুছে তা বলতে থাকে, আমি আপনাকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু আপনি আমার ভালোবাসার কোনো মূল্যই দিলেন না। সব আপনার জন্যই হয়েছে। সেদিন যদি আমাকে একসেপ্ট করতেন তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। রাজ বুঝতে পারছে না রিমির কথা, তাই সে বলে, আমি তো তোমাকে আগে বলেছিলাম আমাকে ভালো না বাসতে, কিন্তু তুমি তা করলে। এখন এটা ভেবে কষ্ট পেলে আমার কি করার আছে? রিমি এবার সত্যি সত্যি কান্না করতে করতে বলে, বাবা বলে দিয়েছে আমি যেন আপনার থেকে দূরে দূরে থাকি। আমি আপনার সাথে দূরে দূরে থাকতে পারবো না। আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে, আমি বাঁচবো না আপনাকে ছাড়া। রাজ নিজের চিন্তায় নিজেই বুঝতে পারছে না কি করবে এখন। আবার আরেক ঝামেলা। রাজ রেগেই বলে, দেখো রিমি, তোমার বাবা যেহেতু না করছে আমার সাথে মিশতে, তাহলে তুমি তাই করো। আমার মনে হয় সেটা সবার জন্যই ভালো হবে। আর আরেকটা কথা। রাজ বলতে চেয়েও বলতে পারল না। অন্যদিকে ফিরে আরেকটা সিগারেট চালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে তীব্র গতিতে উড়ে যাচ্ছে।
রাজের অবহেলা সহ্য করতে না পেরে রিমি নিচে চলে যায়। রিমির চলে যাওয়ার আওয়াজ শুনে রাজ পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন ফোন দেয়। হ্যাঁ এবং না কথার দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। রাফি আজ একটু দেরি করে ইউনিভার্সিটিতে যায়। গতকাল রাতের কথা মনে করে একটু মুচকি হাসে। গেট দিয়ে যখন ঢুকবে তখনই রাফি দেখতে পায় 3টা ছেলে মিলে নুসরাতকে বিরক্ত করছে। একটা ছেলে যে নুসরাতের কোমর স্পর্শ করে, রাফি যেন এটা মেনে নিতে পারছে না। তার চোখ দুটো লাল হয়ে আসছে। সবাই নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে, কারো কিছু বলার সাহস নেই, কারণ ভার্সিটির সভাপতির ছেলে রিয়াদ নুসরাতকে বিরক্ত করছে। রাফি নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নুসরাতের পাশে যেয়ে দাঁড়িয়ে রিয়াদের উদ্দেশ্য করেই বলে, ভাইয়া, নুসরাত আপুর সাথে এরকম করছেন কেন? রিয়াদ রাফিকে দেখে রেগে যায়। শোয়েব নামের ছেলেটাকে ইশারা দিলে সে এসে রাফির কলার ধরে টানতে থাকে, কিন্তু রাফি যেন সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাই শোয়েব রাফিকে গালি দিয়েই বলে, শালা মা, দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সাথে। দেখছিস না বড় ভাই কথা বলছে, চল এখান থেকে। রাফি যেন আর সহ্য করতে পারছে না, তাই সে তার কলার থেকে হাতটা সরায় আর বিনয়ী কণ্ঠে বলে, ভাইয়া আপুর সাথে এরকম করছেন কেন? এটা কিন্তু ঠিক না, ওনাকে ছেড়ে দেন ভাইয়া প্লিজ। নুসরাত হালকা করে রাফির দিকে চেয়ে দেখে কিভাবে সুন্দর করে অভিনয় করছে। রাফি চাইলেই সব কটার লাশ ফেলে দিতে পারবে, কিন্তু এইবারে অভিনয় করার কি দরকার বুঝতে পারছে না নুসরাত। ছেড়ে দেব, যা, সত্যি সত্যি ছেড়ে দেব, কিন্তু আজ রাতের জন্য হলেও এই মেয়েকে আমার চাই। বলে রিয়াদ হাসতে থাকে। রাফি দাঁতে দাঁত চেপে ধরে আছে। এই কথার জবাব কি দেবে বুঝতে পারছে না রাফি। ভাইয়া আপনার মুখের ভাষা ঠিক করুন আর ভদ্রভাবে কথা বলুন। রিয়াদ কিছু বলবে তার আগেই নুসরাত কষে একটা চড় মারে রিয়াদের বাম গালে আর বলতে থাকে, এতক্ষণ ধরে তোর সব অন্যায় কাজগুলো সহ্য করছি, এর মানে এই নয় যে আমি তোকে ভয় পাচ্ছিলাম। তোর মতো রাস্তার কুকুররা সবসময় গেউ গেউ করে, আবার যখন খাবার পেয়ে যায় তখন ঠিক হয়ে যায়। কথাগুলো বলেই নুসরাত সেখান থেকে চলে আসে। রিয়াদ বাম হাত দিয়ে গালটা চেপে ধরে আছে, দাঁতে দাঁত চেপে রাফিকে উদ্দেশ্য করেই বলে, আজকে রাতে তোকে ধরে এনে এমন শিক্ষা দেবো যা তুই কখনো চিন্তাও করতে পারবি না। বলেই রিয়াদ একটা মুচকি হাসি দিয়ে চলে আসে। রাফি রিয়াদের চলে যাওয়ার দিকে চেয়ে আছে আর নিচের দিকে চেয়ে মুচকি হাসে। নুসরাত কোনোভাবে নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। সবচেয়ে বেশি রাগ উঠছে রাফির ওপর। কেন সে তখন অন্যায় দেখেও ওদের কিছু বলল না? তাই সে রাফির ক্লাসের দিকে চলে আসে। রাফি ক্লাসে বসে বসে ক্লাস করছিল, তখনই নুসরাত বাইরে রাফিকে উদ্দেশ্য করেই বলে, এই রাফি, এক্ষুনি ক্যাম্পাসের পুকুর পাড়ে আসবি, খুবই তাড়াতাড়ি। রাফি বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এইভাবে ডাকলো। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না রাফি। পুকুর পাড়ে যেয়ে দেখে নুসরাত পায়ের ওপর পা তুলে বসে আছে। রাফিকে অবাক করে দিয়ে এমন এক প্রশ্ন করলো নুসরাত, তার কি উত্তর দেবে বুঝতে পারছে না রাফি। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। যেমন এখন নুসরাত রাফিকে এমন একটা প্রশ্ন করেছে যা শুনে সে হতভম্ব হয়ে যায়। কিরে, এমন করে মূর্তির মতো করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি সেটার উত্তর দে। রাফি ঠিক বুঝে উঠতে পারছে না যে কি উত্তর দিবে, কারণ নুসরাতের এই প্রশ্নের জবাব রাফির কাছে নেই। সে কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। নুসরাত নিজের রাগটাকে কন্ট্রোল করেই বলে, একবার বলছি, কাল রাতে তুই কোথায় গিয়েছিস? আবারও এত রাতে? উত্তর দে। রাফি মাথাটা নিচু করেই জবাব দেয়, আসলে আপু, আমি মাঝে মধ্যেই রাতে হাঁটতে বের হই। সেটাই তো জিজ্ঞেস করলাম, এত রাতে কই হাঁটতে বের হোস? আপু, আমি বাসার কাছ দিয়েই হাঁটাহাঁটি করি, বেশি দূর কোথাও যাই না। নুসরাত ঠিক বুঝতে পারছে রাফি মিথ্যা কথা বলছে, কিন্তু রাফিকে বুঝতে দেওয়া যাবে না যে সে এটা ধরতে পেরেছে। তোকে যেন আর না দেখি রাতের বেলা বাসা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করতে। তুই এখন যা এখান থেকে। রাফি তার মাথাটা নাড়ায়, যার মানে হলো হ্যাঁ।
সে আর রাতে বাহিরে যাবে না। রাফি পেছনের দিকে ঘুরে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে শুনতে পায়, রক্তের খেলায় সবাই উন্মাদ, কেউ রক্ত দেখে মজা পায়, আবার কেউ। আর কিছু শুনতে পায় না রাফি। এর আগেই পেছন থেকে হাসির আওয়াজ আসতে থাকে। রাফি পেছনে ফিরে তাকায়, দেখে নুসরাত হাসতেছে। শার্ট ওয়াটের একটা বাল্বের হলদে আলোয় নিস্তব্ধ বদ্ধ রুমটা ছেয়ে গেছে। রুমের ভেতর একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। পরনে তার পুলিশের পোশাক। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেউ তাকে ভালো করে আঘাত করেছে, যার কারণে সবুজ রঙের শার্টের 4টা বোতাম খোলা। ভেতরের সাদা গেঞ্জিটা ভালো করেই বোঝা যাচ্ছে। মুখ দিয়ে সামান্য রক্ত জমাট বেঁধেছে। মনে হয় অনেকক্ষণ আগে কেউ 4 থেকে 5টা ঘুষি দিয়েছে। রক্তগুলো জমাট বেঁধে কালো হয়ে গেছে। লম্বা লম্বা এলোমেলো চুল। লম্বা চুলের সামনে ডান পাশে হালকা করে রং করা। ছেলেটাকে অনেকগুলো ড্রাগসের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, যার কারণে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সেই ছেলেটা আর কেউ না, স্বয়ং রাজ নিজেই। কিছুক্ষণ পর 3টা ছেলে রুমের ভেতরে প্রবেশ করে। কালো মোটা করে ছেলেটা, নাম পলাশ, তার হাতে একটা ছোট্ট বালতিতে করে পানি নিয়ে এসেছে। সেই পানি সোজা রাজের মুখে মারে। হঠাৎ করে মুখের ওপর তরল জাতীয় কিছু পড়ায় রাজ আস্তে আস্তে চোখ মেলে তাকায়। চোখ খোলা মাত্র শার্ট ওয়াটের বাল্বের হলদে আলো রাজের চোখে এসে পড়ে যায়, যার কারণে রাজ আবার চোখ জোড়া বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর আবার চোখ খোলার পর সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। রাজ হাতগুলো নাড়ানোর চেষ্টা করলে তা আর পারে না, কারণ তার হাতগুলো মোটা শক্ত রশি দিয়ে বাঁধা। রাজের কেমন যেন মাথাটা ঘুরঘুর করছে। অধিক পরিমাণে ড্রাগস রাজের শরীরে প্রবেশ করানো হয়, যার কারণে তার এমন মনে হচ্ছে। রাজ সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী ছেলে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানছে। দুজন ছেলে তার পেছনে দাঁড়িয়ে আছে, বাকি একজন রাজেরই পিছনে দাঁড়িয়ে আছে। রাজ মনে করার চেষ্টা করছে সকালে যখন সে পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন কেউ তার গাড়িটা থামিয়ে তার কাছে আসে। রাজ কিছু বলার আগেই সেই ব্যক্তি রাজকে অজ্ঞান করে ফেলে। চেয়ারে বসে থাকা রিয়াদ নামের ছেলেটা তার সামনের থাকা টেবিলের উপর পা দুটো তুলে রাখে আর রাজকে উদ্দেশ্য করেই বলে, সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।